1975 সালের 15 আগস্ট সপরিবার সহ নৃশংসভাবে হত্যা করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দিনের আলো তখনও ভালোভাবে ফোটেনি। নিজের তৈরি করা স্বাধীন দেশে ধানমন্ডির 32 নম্বরের নিজ বাসভবনে পরিবার সহ নৃশংসভাবে হত্যা করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যে মানুষটি 23 বছর লড়াই করে একটি পরাধীন জাতিকে রাষ্ট্রের মানচিত্র উপহার দিলেন, তাকেই কিনা প্রাণ দিতে হলো নিজ দেশের সেনাবাহিনীর একদল ঘাতকের হাতে। সিঁড়িতে পড়ে আছে তার এই বিশাল নিথর দেহ, পরনে লুঙ্গি আর সাদা পাঞ্জাবি, 18টি বুলেটে বিদীর্ণ তার বুক। কিন্তু কেন কেন নিজের তৈরি করা দেশেই তাকে মরতে হলো? যে দেশের জন্য সে জান প্রাণ সবকিছুই দিয়ে যুদ্ধ করলো, যে ভাষার জন্য শেখ মুজিবকে থাকতে হয়েছে জেলখানায়, যে দেশের জন্য সে নিজেকে সঁপে দিয়েছিল, কিন্তু কেন তারপরেও তার নিজের হাতে তৈরি করা দেশে এবং নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করা হলো তাকে? কে ছিল এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড? তাকে মেরে ফেলার পিছনের আসল রহস্য কি? 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম নেয় এক শিশু। তার নাম ফুকা। শৈশবেই গিমাডাঙ্গা স্কুলে তার পাঠ শুরু হয়, কিন্তু কিশোর বয়সেই বেরি ও গ্লুকোমা রোগে আক্রান্ত হওয়ায় পড়াশোনা কিছুটা বিরতি পড়ে এবং চোখে চশমা ওঠে, যা ছিল তার আমৃত্য সঙ্গী। এরপর মাদারীপুর ও গোপালগঞ্জ সিহরানি স্কুলে পড়াশোনা শেষ করে তিনি পা রাখলেন রাজনীতির বিশাল আঙ্গিনায়। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, তার জীবনের অনেকটা সময় কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। দীর্ঘ লড়াই সংগ্রাম আর 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনি আমাদের এনে দেয় একটি স্বাধীন মানচিত্র, লাল সবুজের পতাকা। সবকিছুই ঠিকঠাক চলছিল। স্বাধীন বাংলাদেশ তখন মাত্র 3 বছর পার করে নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু বাংলার আকাশে তখন ষড়যন্ত্রের কালো মেঘ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক হিমালয় সম উদার হৃদয়ের মানুষ। তিনি বিশ্বাস করতেন তার নিজের তৈরি করা এই দেশে কোনো বাঙালি তার বুকে বন্দুক তাক করতে পারে না। কিন্তু পর্দার আড়ালে ঘনীভূত হচ্ছিল অন্ধকার। ভারতের গোয়েন্দা সংস্থা র এর তৎকালীন প্রধান RN কাও বঙ্গবন্ধুকে সতর্ক করার জন্য খোদ ঢাকা চলে এসেছিল। তিনি বঙ্গবন্ধুর সাথে একান্ত বৈঠকে সুনির্দিষ্ট তথ্য দিয়েছিলেন যে সেনাবাহিনীর কিছু বিপদগামী জুনিয়র অফিসার তার প্রাণ নাশের ষড়যন্ত্র করছে। কাও সাহেব এমনকি এও প্রস্তাব দিয়েছিলেন যে ভারতের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা দল বঙ্গবন্ধুকে পাহারা দেবে। কিন্তু বঙ্গবন্ধু তার সেই চিরচেনা আত্মবিশ্বাসে হেসে উত্তর দিয়েছিলেন, ওরা তো আমার নিজের ছেলে, ছেলেরা কি পিতাকে মারতে পারে? আপনি নিশ্চিন্তে থাকুন কাও সাহেব, আমার বাঙালিদের আমি চিনি। শুধু ভারত নয়, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এবং ফরাসি গোয়েন্দা সংস্থাগুলো একই ধরনের সংকেত দিয়েছিল। এমনকি 1974 সালের ডিসেম্বরে লন্ডনের গোয়েন্দারাও তাকে একটি তালিকা পাঠিয়ে সতর্ক করেছিলেন। বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ এবং তৎকালীন ভারতীয় হাই কমিশনার মনোরঞ্জন ধর এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজেও তাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে সতর্ক করেছিলেন। বঙ্গবন্ধু সবাইকে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতে পারেননি যে জাতির স্বাধীনতার জন্য তিনি তার জীবনের অর্ধেক সময় জেল খেটেছেন, যে জাতির মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি দিন রাত পরিশ্রম করেছেন, সেই জাতির কোনো সদস্য তার বুকে বুলেট বিধিয়ে দেবে। তিনি গোয়েন্দাদের বলেছিলেন কোনো বাঙালির হাতে শেখ মুজিবুরের মৃত্যু হতে পারে না। কিন্তু ইতিহাসের নিষ্ঠুর পরিহাস হলো সেই ছেলেরাই পর্দার আড়ালে ঘাতক হয়ে দাঁড়িয়েছিল। খুনি জাফর, খুনি ফারুক, রশিদ আর খন্দকার মুস্তাকরা তখন সক্রিয়। এই ষড়যন্ত্রের শেকড় ছিল অনেক গভীরে। এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এক গভীর বিশ্বাসঘাতকতা। তৎকালীন জিয়াউর রহমানের নীরব সম্মতি বা সবুজ সংকেত ঘাতকদের সাহস কয়েক গুণ বাড়িয়ে দেয়। ইতিহাস সাক্ষী দেয়, যখন ঘাতক মেজর ফারুক জিয়ার কাছে গিয়ে অভ্যুত্থানের পরিকল্পনা জানায়, তখন জিয়া বলেছিলেন, আই অ্যাম এ প্রফেশনাল সোল্ডার, আই ক্যান নট গেট ইনভলভ, বাট ইফ ইউ জুনিয়র অফিসার ওয়ান্ট টু ডু সামথিং, গো অ্যাহেড। জিয়ার এই একটি বাক্যই খুনিদের জন্য আইনি ও সামরিক রক্ষা কবচ হিসেবে কাজ করেছিল। তিনি চাইলে তখনই এই ষড়যন্ত্র নচ্চাত করে বঙ্গবন্ধুকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এছাড়া এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল মেজর শাহরিয়ার রশিদ, মেজর মহিউদ্দিন,
মেজর বজলুল হুদা এবং খন্দকার মুস্তাকের সেই কুখ্যাত চক্র। কিন্তু প্রশ্ন জাগে, কেন নিজের তৈরি করা দেশে নিজেরই সন্তানদের হাতে তাকে প্রাণ দিতে হলো? আসলেই এই দ্বন্দ্বের নেপথ্যে ছিল এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র, ক্ষমতার চরম লোভ আর ব্যক্তিগত আক্রোশের এক বিষাক্ত সংমিশ্রণ। একদিকে মেজর ডালিম, নূর এবং ফারুকদের মতো কিছু সেনা কর্মকর্তার ব্যক্তিগত জেদ, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের চাকরি চলে যাওয়ায় তারা বঙ্গবন্ধুকে তাদের প্রধান শত্রু বানিয়ে ফেলে এবং প্রতিশোধ নেওয়ার নেশায় মত্ত হয়। অন্যদিকে খন্দকার মুস্তাক ছিলেন বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, কিন্তু তারপরেও তিনি মনে মনে ছিলেন প্রচণ্ড ক্ষমতালোভী। তিনি জানতেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে তার পক্ষে কোনোদিন রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসা সম্ভব নয়। এই ব্যক্তিগত ক্ষোভের সাথে যুক্ত হয়েছিল পাকিস্তানপন্থী আদর্শিক বিরোধ, যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ নীতি মেনে নিতে পারছিল না। মূলত একদল অকৃতজ্ঞ সেন কর্মকর্তার প্রতিশোধ আর মুস্তাকের আজন্ম লালিত সিংহাসন দখলের ইচ্ছায় এই ভয়াবহ হত্যাকাণ্ডের পটভূমি তৈরি করেছিল। 1975 সালের 15 আগস্ট ভোরের আলো তখনও ভালোভাবে ফোটেনি। সময় ঠিক ভোর 5:40। ঘাতক চক্র 3টি দলে ভাগ হয়ে ধানমন্ডির 32 নম্বরের সেই ঐতিহাসিক বাসভবনটি ঘিরে ফেলে। হঠাৎ মেশিন গানের তপ্ত বুলেটে কেঁপে উঠি পুরো 32 নম্বর এলাকা। বঙ্গবন্ধু তখনও ঘুমে। গুলির বিকট শব্দ শুনে তিনি জেগে ওঠেন। তিনি তার ব্যক্তিগত সহকারীকে বললেন, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করো, দেখো কি হচ্ছে। মহিতুল ইসলাম চেষ্টা করেছিলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। টেলিফোন লাইন আগেই কেটে দেওয়া হয়েছিল। ঘাতকরা ততক্ষণে বাড়ির সীমানার ভেতরে ঢুকে পড়েছে। ঘাতকরা প্রথমে বাড়ির নিচের তলায় শেখ কামালকে ব্রাশ ফায়ার করে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু যখন উপর থেকে সেই চিরচেনা হুঙ্কার দিয়ে সিঁড়িতে নেমে এলেন, তার সামনে দাঁড়িয়েছিল খুনি রিশালদার মোসলেহ উদ্দিন, মেজর মহিউদ্দিন ও তাদের সশস্ত্র দল। বঙ্গবন্ধু অকুত ভয় কণ্ঠে ঘাতকদের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোরা কি চাস? আমাকে কোথায় নিয়ে যাবি? উত্তরে ঘাতকরা কোনো কথা বলেনি, পরিবর্তে গর্জে উঠে তাদের অস্ত্র। মেজর বজলুল হুদা ও মোসলেহ উদ্দিনের স্টেন গান থেকে ছুটে আসা 18টি বুলেটে বিদীর্ণ করা হয় সেই বুক। সিঁড়িতে লুটিয়ে পড়লেন একটি জাতির স্বপ্নস্রষ্টা। তার নিথর দেহের পাশে পড়ে থাকলো সেই চিরচেনা তামাকের পাইপ আর ভাঙ্গা চশমা। 32 নম্বরের সেই সিঁড়ি ভেসে গেল বাঙালির হৃদয় নিংড়ানো রক্তে। ঘাতকদের পৈশাচিকতা এখানেই থেমে থাকেনি। তারা একে একে বাড়ির প্রতিটি ঘরে ঢুকে হত্যা করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নিসা মুজিবকে, যিনি আমৃত্যু বঙ্গবন্ধুর ছায়া হয়েছিলেন। বঙ্গবন্ধুর 2 পুত্র শেখ জামাল ও তার নবজাতক পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি কামাল। তাদের ঘরের রক্তমাখা দৃশ্য আজও পৃথিবীর ইতিহাসকে লজ্জিত করে। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরকে, যিনি হাত জোর করে বাঁচার আকুতি জানিয়েছিলেন, এমনকি 10 বছরের নিষ্পাপ শিশু রাসেলকেও তারা রেহাই দেয়নি। রাসেল যখন কাঁদতে কাঁদতে বলছিল, আমি মায়ের কাছে যাব, ঘাতকরা তখন তাকে উপরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় গুলি করে তার গর্ভধারিণী মায়ের লাশের উপর ফেলে দেয়। একই রাতে ঘাতক চক্রের অন্য দলগুলো হত্যা করে বঙ্গবন্ধুর ভাগ্নে ও যুবনেতা শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আঞ্জুমণিকে। মিন্টু রোডে হত্যা করা হয় মন্ত্রী আব্দুর রবকে। সেই রাতে ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর 2 মেয়ে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান। যদি তারা সেদিন দেশে থাকতেন, তবে আজ বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। কার অবহেলায় এই হত্যাকাণ্ডগুলো ঘটল? ইতিহাস বলে, যারা বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের মানুষ ছিল, যারা রক্ষী বাহিনী বা তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ, তাদের বিশাল ব্যর্থতা এবং খন্দকার মুস্তাক ও জিয়াউর রহমানের মতো উচ্চাকাঙ্ক্ষী মানুষের চরম শত্রুতাই এই হত্যাকাণ্ডকে সফল হতে দিয়েছিল। একটি জাতির জন্মদাতাকে তারই তৈরি করা দেশের মাটিতে সপরিবারে রক্ত দিতে হলো। 15 আগস্টের সেই কালো রাত শুধু একটি পরিবারকে নিঃশেষ করেনি, বরং একটি সদ্য স্বাধীন দেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুকে মারলেই তার আদর্শ শেষ হয়ে যাবে, বাংলাদেশ আবারও অন্ধকারে তলিয়ে যাবে। কিন্তু তারা জানত না, মৃত মুজিব
জীবিত মুজিবের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ঘাতকরা আজও ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু বেঁচে আছে কোটি কোটি বাঙালির হৃদয়ে। ঘাতকদের সেই বুলেটের দাগ আজও ৩২ নম্বরের দেয়ালে রয়ে গেছে, যা আমাদের মনে করিয়ে দেয় বাঙালির চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস। কিন্তু সেই রক্তের দাগ থেকেই জন্ম নিয়েছে নতুন এক শপথ। কার অবহেলা ছিল, কে মাস্টার মাইন্ড ছিল, সেই বিচার ইতিহাস প্রতিনিয়ত করে চলেছে। কিন্তু সত্য এটাই যে হিমালয় সম এই মানুষটি কখনো নিজের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবেনি, কারণ তিনি তার দেশবাসীকে পাগলের মতো ভালোবাসতেন। আজ যখন আমরা একটি উন্নত ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখি, তখন প্রতিটি পদক্ষেপে আমরা সেই মহামানবের ছায়া দেখতে পাই। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই একটি স্বাধীন মানচিত্র। তাকে ইতিহাস থেকে মুছে ফেলার সাধ্য কারোরও নেই। যতদিন এই বাংলায় একটি মানুষও বাংলায় কথা বলবে, যতদিন মধুমতি আর পদ্মা বয়ে যাবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবেন আমাদের অনুপ্রেরণা হয়ে, আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে। রক্তিম সেই ভোরে যা শেষ হয়ে গিয়েছিল, তা আসলে এক অবিনাশী চেতনার শুরু মাত্র। আমার এই ভিডিওতে শুধুমাত্র আমি একটি ডকুমেন্টারির গল্প বলেছি, কোনো রাজনীতির পক্ষ নিইনি। আর ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, আমি কোনো দল করি না। আর এইরকম আরো রোমাঞ্চকর এবং আশ্চর্যজনক ইতিহাস জানতে চাইলে আমাদের আশ্চর্য দুনিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।